Hello dear learners, welcome to the online class of Gopinathpur Alhaz Shah Alam Degree College, Koshba Brahmanbaria. Dear learners, I think that you all are well by the grace of Almighty. We all know that world is passing a very crucial time for COVID-19, and I am praying for you that you all would be fine and safe from it. Dear learners, we all know that we are segregated from our institutional activities. We do not have any scope to take part in our academic class. That's why we are to arrange some online classes for you. Lovely viewers and dear students, you all know that I'm your English teacher. I'm Ashraful Latif Tuhin, lecturer, Department of English at Gopinathpur Alhaz Shah Alam Degree College, Koshba Brahmanbaria. Dear students, today I'm going to discuss a syllabus-based topic with you. Dear students, we all know that in our second paper there are 12 grammatical items. Among the items, today I'm going to discuss question number 5. Our today's topic is right forms of the verb. Lovely viewers, after this lesson we will be able to know how to solve the problem of right forms of the verb. This is our learning outcome. Lovely viewers, let's enjoy the class. Our today's class is right forms of the verb. আমাদের একটি ভার্বকে কি করতে হবে আর সঠিক ফর্মে আমাদের দিতে হবে। অর্থাৎ একটি ভার্ব যে কোনো ফর্মে থাকতে পারে, ওই ফর্মটিকে আমি আমার সেন্টেন্সে যেভাবে দেওয়া উচিত ওইভাবে আমি আমার ফর্মটিকে আমি সেট করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখতে হবে যে আমরা যখন আমাদের রাইট ফ্রম দা ভার্বের কোশ্চেনটি যখন আমরা সলভ করতে যাই, তখন আমাদেরকে দুটি জিনিসের উপর বেস করে আমাদের এই ফর্মটিকে চেঞ্জ করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তার পাশাপাশি আমাদেরকে আরো একটি জিনিস বিবেচনায় রাখতে হয়, সেটি হলো আমাদের কনটেক্সটের ব্যবহার। অর্থাৎ আমাদের যে কনটেক্সট দেওয়া থাকে, অর্থাৎ আমাদের রাইট ফ্রম দা ভার্বটি এরকম নয় যে কোনো সেপারেট সেন্টেন্সে দেওয়া থাকে। অর্থাৎ এখানে একটি প্যারাগ্রাফ দেওয়া থাকে, ওই প্যারাগ্রাফের আমাদের যে কনটেক্সটের যে বিষয়টি আছে এই জিনিসটি আমাদেরকে খুব ভালো করে কনসিডারেশনে নিতে হবে। এই কনটেক্সটের উপর বেস করে আমরা আরো কিছু বিষয়ের উপর বেস করে আমরা আমাদের এই রাইট ফ্রম দা ভার্বটিকে আমরা চেঞ্জ করতে যাই। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা দেখি আমরা আমাদের রাইট ফ্রম দা ভার্ব সলভ করার জন্য আমরা আমাদের খুব বেসিক একটি ক্লাস আজকে আমরা দেখব। এই জিনিসটির জন্য আমি তোমাদেরকে দুটি ক্লাস দিব আজকে। আমাদের এটি রাইট ফ্রম দা ভার্বের পার্ট 1। ডিয়ার স্টুডেন্টস, লেটস এনজয় দ্য ক্লাস। আমরা আমাদের রাইট ফ্রম দা ভার্ব কিভাবে সলভ করতে হয় তা আমরা আজকে দেখব। প্রথমেই আমরা যে জিনিসটি এখানে দেখব যে আমাদের রাইট ফ্রম দা ভার্বকে সলভ করতে হলে আমাকে কি করতে হয়, প্রথমে সাবজেক্ট অথবা পারসনের উপর বেস করে আমাকে আমার ভার্বটিকে চেঞ্জ করতে হয়। এবং সাবজেক্টের ক্ষেত্রে আমরা যে জিনিসটি জানি, এবং সাবজেক্ট এবং পারসন এই দুটি জিনিসের ক্ষেত্রে যেমন আমাদের পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। এবং আমাদের সাবজেক্টের ক্ষেত্রে এটি কি হতে পারে, জিনিসগুলো সিঙ্গুলার এবং প্লুরাল হতে পারে। অর্থাৎ আমাদের সাবজেক্টটি সিঙ্গুলার নাকি প্লুরাল তার উপর বেস করে আমাকে ভার্বটি দিতে হয়। এবং আমার ভার্বটি দেওয়ার ক্ষেত্রে আমি আরো একটি জিনিস বিবেচনা নিতে হয়। ডিয়ার লার্নার্স, আমাদেরকে এই বক্সটির দিকে একটু লক্ষ্য করতে হবে। ডিয়ার লার্নার্স, এখানে লক্ষ্য করো যে আমাদের রাইট ফ্রম দা ভার্ব বিবেচনা করার ক্ষেত্রে সলভ করার ক্ষেত্রে টাইম ইন অ্যাকশন, টাইম ইন অ্যাকশন যেটাকে আমরা একসাথে বলি টেন্স, অর্থাৎ আমাকে টেন্সের সহযোগিতা নিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের রাইট ফ্রম দা ভার্বকে সলভ করার জন্য আমি আমার সাবজেক্ট এবং পারসনের সহযোগিতা নিব, এবং আমাকে কি করতে হবে, তার সাথে সাথে আমাকে টেন্সের সহযোগিতা নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে লক্ষ্য করো যে আমাদের টেন্সের ক্ষেত্রে এখানে আমরা জানি আমাদের টেন্স টোটাল 12টি টেন্স। এই 12টি টেন্স দুইটি ফর্মে হয়ে থাকে, একটি হলো অ্যাক্টিভ এবং আরেকটি হলো প্যাসিভ। ডিয়ার লার্নার্স, তোমাদেরকে এটি খুব ভালো করে বিবেচনায় রাখতে হবে যে একটি হলো টাইম ইন অ্যাকশনের দিক থেকে সেটি হলো একটা হলো অ্যাক্টিভ আর একটি হলো প্যাসিভ। এবং এই অ্যাক্টিভ ভয়েসটি সরাসরি আমাদের টেন্সের স্ট্রাকচার গুলোকে ফলো করে, কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসটি সেটি হয় এই বক্সটির দিকে তোমরা লক্ষ্য করো। আমাদের
প্যাসিভ ভয়েসটি হয়ে থাকে এজেন্ট ইন অ্যাকশনের উপর ভিত্তি করে। অর্থাৎ এজেন্ট ইন অ্যাকশন মানে কি, অর্থাৎ আমাদের মানে কর্তা দ্বারা যে কাজটি হয়ে থাকে, অর্থাৎ সরাসরি সাবজেক্ট নিজে কাজ করে না, সাবজেক্টের মাধ্যমে, অর্থাৎ সাবজেক্টের মাধ্যমে এই কাজটি সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ অন্য কারো মাধ্যমে যখন কোনো কাজ হয়ে থাকে তখন সেটিকে আমরা প্যাসিভ ভয়েস বলি। আর আমাদের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সরাসরি এটি আমাদের টেন্সের রুলস কে ফলো করে। ডিয়ার লার্নার্স, এখানে তোমরা লক্ষ্য করো এই আমাদের একটি সাইকেল এখানে রয়েছে। অর্থাৎ আমরা যখন একটি ভার্ব আমরা যখন চেঞ্জ করতে যাই তখন আমাদেরকে এই ফর্মগুলোর বাইরে অন্য কোনো ফর্ম আমরা আমাদেরকে দিতে হয় না। অর্থাৎ একটি রাইট ফ্রম দা ভার্ব, অর্থাৎ আমার ব্র্যাকেটে যে ভার্বটি দেয়া থাকে ওই ভার্বটিকে চেঞ্জ করার জন্য আমি যে ফর্মগুলো আমি এখানে দেই এই ফর্মগুলো কে কে আমরা তাদের সাথে এখন পরিচিত হব। ডিয়ার লার্নার্স, প্রথমে লক্ষ্য করো আমরা আমাদের ভার্ব চেঞ্জ করার জন্য প্রথমে আমাকে ভার্বের V1, লাভলি ভিউয়ার্স, V1 মানে কি, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে কি বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম মানে কি বেস ফর্ম। বেস ফর্ম বলতে আমরা কি বুঝি ডিয়ার লার্নার্স, তোমরা এখানে একটু লক্ষ্য করো, আমাদের প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্ম এবং বেস ফর্ম মানে V1, এবং এখানে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। বেস ফর্ম মানে হলো রুট অফ দা ভার্ব, যেখান থেকে সব ভার্বের উৎপত্তি হয়েছে। রুট অফ দা ভার্ব, রুট অফ দা ভার্ব মানে কি যেখান থেকে সব ভার্বের উৎপত্তি হয়েছে, সেটাকে আমরা বলি কি বেস ফর্ম। অর্থাৎ আমি আমার ভার্বটিকে V1 এ রাখতে পারি, আমি ভার্বটিকে আমি V2 তে রাখতে পারি, আমি আমার ভার্বটিকে V3 তে রাখতে পারি, অর্থাৎ এটি প্রেজেন্ট ফর্মে রাখতে পারি যেটিকে আমাদের ইনফিনিটিভও বলা হয়। এবং এখানে V2 মানে পাস্ট ফর্ম, এখানে V3 এটি নন ফাইনাইট ভার্বের একটি ফর্ম। তারপর আমরা যে ভার্বের ফর্মে রাখতে পারি সেটি হলো অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্ব আইএনজি অথবা B3, এই ফর্মে আমরা নিতে পারি। আমরা নিতে পারি ভার্ব আইএনজি তে, আমরা নিতে পারি 2 প্লাস B1 এ, আমরা নিতে পারি মডেল ভার্ব প্লাস B1, এটি নেগেটিভও হতে পারে। এরপর আমরা এটিকে নিতে পারি কিসে, আমাদের ডোন্ট, ডাজন্ট এবং ডিডন্ট প্লাস B1 মানে বেস ফর্ম, এই ফর্মটিতে আমরা নিতে পারি। আমরা নিতে পারি B1 প্লাস SES, এই ফর্মটিতে আমরা নিতে পারি। অর্থাৎ আমাদের এখানে এই যে 9টি ফর্ম রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে, প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, আমরা আমাদের এই 9টি ফর্ম দিয়ে আমরা আমাদের রাইট ফ্রম দা ভার্ব যে ব্র্যাকেটে যে ভার্বটি দেয়া থাকে ওই ভার্বটিকে আমরা সলভ করি। খুব ভালো করে আমাকে এই ফর্মগুলোর দিকে অ্যাটেনশন দিতে হবে। এখন কোশ্চেন হলো যে এই ফর্মগুলোকে আমি কখন কোথায় ব্যবহার করব, সেটি হলো আমাদের বিষয়। এই জিনিসটি নিয়ে আমাদের নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমাদের কিছু রোলের উপর বেস করে আমাদের আলোচনা হবে। আজকে আমি শুধু তোমাদেরকে বেসিক বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে লক্ষ্য করো, আমরা এর আগেও আমি দেখাচ্ছিলাম এখানে বেস ফর্ম। বেস ফর্মকে আমরা কেন এখানে V1 বলছি, কারণ এখানে আমরা যদি বলি ধরো এখানে B এটি বেস ফর্ম, এখান থেকে M is are was were এরকম অনেকগুলো ফর্মের উৎপত্তি। এর মধ্যে M is are এই তিনটি প্রেজেন্ট ফর্ম এবং B এটিও প্রেজেন্ট ফর্ম, কিন্তু M is are এগুলো বেস ফর্ম নয়। কেন? কারণ B থেকে এসছে M is are, এই কারণে M is are কে আমরা প্রেজেন্ট ফর্ম বলবো আর B কে কি বলবো, বেস ফর্ম বলবো। তোমরা লক্ষ্য করো এখানে আমরা যখন কোনো ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করতে যাব, এই যে আমাদের এখানে আইএনজি একটি ফর্ম আছে, যে এই ফর্মটি যখন আমরা দিতে যাব তখন আমাকে অবশ্যই কি করতে হবে, বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ডিয়ার লার্নার্স, তোমরা এই বক্সটির দিকে লক্ষ্য করো। এখন আমি যদি গো অথবা ওয়েন্ট তাদের সাথে যদি আমি আইএনজি যুক্ত করতে যাই, যদি আমি গো এর সাথে আইএনজি যুক্ত করতে যাই তাহলে গোয়িং হয়, কিন্তু ওয়েন্ট এর সাথে যখন আমি আইএনজি যুক্ত করতে হবে তখন কিন্তু আমি ওয়েন্টিং বলতে পারবো না। তখন আমাকে কি করতে হবে, ওই ওয়েন্ট এর বেস ফর্ম তখন গো তে আসতে হবে, তখন এটি কি হবে, তখন এটি গোয়িং হয়ে যাবে। এবং ধরো আমার গন দেয়া আছে, আমাকে GON গন, এটার সাথেও যদি আমাকে আইএনজি যুক্ত করতে বলা হয় তখন আমি কি করব, আমি এটির সাথে আমি আইএনজি যুক্ত করব, তখন গোয়িং হবে, তখন এটি আর কখনো গনিং হবে না। তারপর তোমরা লক্ষ্য করো এখানে M is are, এই যে এই তিনটি ফর্ম এদের সাথে যদি আমি আইএনজি যুক্ত করতে যাই তাহলে এখানে কি হবে, বিং হবে, BEING বিং, এটি হবে। এখানে কিন্তু এমিং হবে না, ইজিং, আরিং এরকম ফর্ম হবে না, তাহলে কি হবে, এখানে বিং হবে। ডিয়ার লার্নার্স, তারপর তোমরা লক্ষ্য করো এখানে হ্যাজ, হ্যাড এবং হ্যাড এদের সাথে যদি আমাকে আইএনজি যুক্ত করতে হয় তাহলে এখানে কি হবে, হেভিং হবে। কেন হেভিং হবে, কারণ হ্যাজ, হ্যাভ, হ্যাড তাদের বেস ফর্মের সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হবে। আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, আমি যখন কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে যাব তখন অবশ্যই সেটি কি হতে হবে, সেটি বেস ফর্ম হতে হবে। বেস ফর্ম মানে কি, রুট অফ দা ভার্ব, যেখান থেকে সব ভার্বের উৎপত্তি হয়েছে। আমি আবারও কথাটি তোমাদের সাথে আমি রিপিট করছি। এবং বি, তার থেকে M is are was were এই পাঁচটি ফর্ম বা বিং এই ফর্মগুলো আমরা পাই। এবং তোমার
এম ইজ আর ওয়াজ এর তাদের সাথে যদি আইন যুক্ত করতে হয় তাহলে আমি কি করব, আমি বিং করব। কেন? কারণ আমার তাদের রোড বাই স্টিম ফর্ম, এটি হলো কি বি। সো এখানে এই বেস ফর্মের সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, তারপর এখানে আরেকটি বিষয় তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা, বেস ফর্ম প্লাস এস ইএস, আমরা যখন কোনো ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত করতে যাব তখন অবশ্যই তার বেস ফর্মের সাথে আমাকে এস বা ইএস যুক্ত করতে হবে। এবং তোমরা এখানে লক্ষ্য করো, এখানে এই জায়গাতে কি রয়েছে, ডোর সাথে আমি এখানে ইএস যুক্ত করেছি, তাহলে কি হলো ডাজ। আমাকে যদি এখানে ডুইং দেওয়া হয়, ডিয়ার লার্নার্স লক্ষ্য করো, এখানে আমাকে যদি বলা হয় এই ডুইং এর সাথে আইএনজি যুক্ত করার জন্য, তখন আমি কিন্তু এই যখন আমি এস এস দিতে যাব তখন সেখানে কিন্তু আমি আর ডুইংস করব না, তখন আমার এটি কি হয়ে যাবে, এটিও এখানে ডাজ হবে। কেন? কারণ আমরা জানি আমাকে বেস ফর্মের সাথে আমাকে এস বা ইএস যুক্ত করতে হবে। বেস ফর্ম মানে কি, আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, বেস ফর্ম মানে কি বলতে পারবে? বেস ফর্ম মানে হলো রুট ফর্ম, যেখান থেকে সবগুলো ভার্বের উৎপত্তি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বক্সটির দিকে লক্ষ্য করো, এখানে আমাদের এস বা ইএস ছিল, বেস ফর্মের সাথে আমি এস অথবা ইএস এই দুটি আমি যুক্ত করতে পারবো। কিন্তু এখন আমার কোশ্চেন থাকতে পারে যে আমি কার সাথে এস দিব আর কার সাথে আমি ইএস দিব। তোমরা এই বক্সটির দিকে যদি লক্ষ্য করো তাহলে বিষয়টি তোমাদের কাছে খুবই ক্লিয়ার হবে। লক্ষ্য করো, যে সকল ভার্বের শেষে এস এস, এস এইচ, সি এইচ, এক্স, ও, জেড থাকে তাদের শেষে ইএস হয় এবং অন্য সকল ভার্বের সাথে এস হয়। যেমন ধরো আমি যদি বলি ক্যাচ, সি এ টি সি এইচ, ক্যাচ, তাহলে আমি তার সাথে কি যুক্ত করব, ইএস যুক্ত করব। কেন? কারণ তার পিছনে সি এইচ রয়েছে। ধরো আমি যদি বলি ব্রাশ মানে দাঁত মাজা, বি আর ইউ এস এইচ, ব্রাশ, আমি তার পিছনে কি যুক্ত করব, ইএস যুক্ত করব। কেন? কারণ তার পিছনে এস এইচ রয়েছে। যদি বাজ, গুনগুন করা, বি ইউ জেড জেড, বাজ, এই যে জেড থাকার কারণে আমি তার পিছনে কি যুক্ত করব, ইএস যুক্ত করব। অর্থাৎ এরকম আরো কমন একটি বিষয়, যেমন আমরা এখানে এই যে ডোর সাথে আমরা ইএস যুক্ত করে এসেছি। কেন আমরা ইএস যুক্ত করে এসেছি? কারণ আমার এখানে ও ছিল। যেমন আমি যদি গো এর সাথে যদি আমি যুক্ত করতে চাই তাহলে আমি কি যুক্ত করব বলতো, এস নাকি ইএস? অবশ্যই আমাকে ইএস যুক্ত করতে হবে। কেন? কারণ তার পিছনে ও রয়েছে। এবার আশা করি তোমাদের কাছে এই জিনিসগুলো খুবই ক্লিয়ার হয়েছে। এটি একটি বিষয়। এবার চলো আমরা আমাদের এই ভার্বের ক্ষেত্রে দেখো, আমাদের এস বা ইএস, আমরা ভি1 ভার্বের প্রেজেন্ট ফর্ম এটি ইউজ করব, ভি2 যখন আমাদের পাস্ট টেন্সে যখন কোনো কিছু চলে আসে তখন সেটাকে আমরা ভি2 হিসেবে ইউজ করব। ডিয়ার লার্নার্স, এখানে আরেকটি বিষয় তোমাদের, এই যে এই তিনটি ফর্ম নিয়ে তোমাদের কিছু কনফিউশন থাকতে পারে, বি3 ভার্ব আইএনজি এবং 2 প্লাস ভি1। এগুলো আমাদের নন ফাইনাইট ভার্বের ফর্ম। আমাদের ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, আমরা ভার্ব আইএনজি, ভি3 এবং 2 প্লাস ভি1 এই জিনিসগুলো যখন কোনো সেন্টেন্সে আমরা ব্যবহার করতে যাব তখন অবশ্যই এখানে ওই সেন্টেন্সের ভিতরে আরো একটি ভার্বের অস্তিত্ব থাকতে হবে। অর্থাৎ একটি সেন্টেন্সে যখন আরো একটি ভার্ব থাকে তখন আমরা কি করতে পারবো, তখন আমরা হয় ভি3 অথবা ভার্ব আইএনজি অথবা 2 প্লাস ভি1 এই জিনিসগুলো, কারণ এটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কোনো সেন্টেন্সে একা বসে না, তাদের সাথে অন্য আরেকটি ভার্ব নিয়ে প্রয়োজন হয়। তোমাদেরকে আরো খুব ভালো করে, আমি আবারও বলছি, খুব ভালো করে মনে রাখতে হবে যে ভি3 ভার্ব আইএনজি এবং 2 প্লাস ভি1 এই তিনটি ফর্ম, ভি3 ভার্ব আইএনজি এবং 2 প্লাস ভি1 এই তিনটি ফর্ম যখন দিতে যাব অবশ্যই কি করতে হবে, আরো একটি ভার্বের অস্তিত্ব এখানে থাকতে হবে। তোমাদেরকে আমি সহজ করে বিষয়টি একটু বলে দিচ্ছি যে যখন সাবজেক্ট অন্যের দ্বারা যখন কাজ হয় তখন সেখানে ভি3 বসে, বা হ্যাজ হ্যাভ হ্যাড তাদের পরে ভি3 বসে। ভার্ব আইএনজি, দুইটি ভার্ব একসাথে হলে ভার্ব আইএনজি, দ্বিতীয় ভার্বের ভার্ব আইএনজি হবে। 2 প্লাস ভি1 ইনফিনিটিভ, উদ্দেশ্য প্রকাশ করতে পারে অথবা বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসতে পারে। এই জায়গাগুলোতে আমরা 2 প্লাস ভি1 দিতে পারি। তোমাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার এত আলোচনায় আমাদের এক্সারসাইজ কোথায়? হ্যাঁ, অবশ্যই আমাদের নেক্সট ক্লাসটি হবে এক্সারসাইজ বেস ক্লাস। আমি তোমাদের আজকে বেসিক আইডিয়াটি দিচ্ছি এবং আগামী ক্লাসে আমি তোমাদের এক্সারসাইজ বেস এই জিনিসগুলো আমি আলোচনা করে দেবো। আবারও এই জিনিসগুলো তোমাদের সাথে আমার আলোচনা হবে। এই কারণে আজকে আমি তোমাদের শুধু বেসিক ক্লাসগুলো দিচ্ছি। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা এখানে যে ভার্ব প্লাস এসইএস কখন হবে সেটি ক্লিয়ার হয়েছে, ভি1 এবং ভি2, ভি3। এবং এখানে লক্ষ্য করো অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব আইএনজি অথবা ভি3। এখানে এটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব আইএনজি অথবা অক্সিলারি ভার্ব প্লাস ভি3।
অক্সিলিয়ারি ভার্ব প্লাস B3 এই যে ফর্মটি লক্ষ্য করো তোমরা এখানে, আমি যদি এখান থেকে ভার্ব আইএনজি টিকে যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে অক্সিলিয়ারি ভার্ব প্লাস B3 এই ফর্মটি অর্ধেকটা অ্যাক্টিভ ফর্মে থাকে, অর্ধেকটা প্যাসিভ ফর্মে থাকে। কিরকম? যেমন আমার অক্সিলিয়ারি ভার্ব যদি হয় হ্যাজ, হ্যাভ এবং হ্যাড, তখন তাদের পরে আমি ভার্বের পাস্ট পার্টিসিপল মানে B3 ব্যবহার করব, তখন সেটি অ্যাক্টিভ ফর্ম। কিন্তু যখন এখানে অক্সিলিয়ারি ভার্ব প্লাস B3 যখন অন্য অক্সিলিয়ারি ভার্বের সাথে, যেমন ধরো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরকম আরো কতগুলো অক্সিলিয়ারি হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, এদের সাথে যখন থাকবে তখন এখানে B3 যখন হবে তখন সেটি অবশ্যই প্যাসিভ হবে। এবার আসো আমি আবার এখানে লিখছি, এবার আমাদের অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্ব আইএনজি এই ফর্মটি যখন থাকবে তখন এটি অবশ্যই অ্যাক্টিভ ভার্বের একটি ফর্ম। এটি কন্টিনিউয়াস টেন্সের, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই ফর্মগুলোতে আমাকে অক্সিলিয়ারি দিয়ে তারপর আমাকে ভার্ব আইএনজি ইউজ করতে হবে। ধরো আমি এভাবে বলতে পারি, উই আর লার্নিং ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ, এখানে আর এবং লার্নিং, এই যে দেখো এখানে আর লার্নিং, এই যে অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্ব আইএনজি এরকম ভাবে ব্যবহার হয়েছে। কিন্তু আমি যদি এখানে বলি দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই করিম, এই যে ওয়াজ ডান, এখানে ওয়াজ অক্সিলিয়ারি তারপর ডান B3, এরকমটা প্যাসিভ। তাহলে আমাদের এই যে রোলটি, এই রোলটি এখানে আমাদেরকে খুব ভালো চর্চা প্রয়োজন এই রোলটির অ্যাপ্লিকেশনের জন্য। এই রোলটিতে অ্যাক্টিভও রয়েছে, প্যাসিভ ফর্মও রয়েছে, অর্থাৎ দুইটি জিনিসের এখানে অস্তিত্ব রয়েছে। আমরা ভার্ব আইএনজি নিয়ে কথা বলেছি, 2+B1 নিয়ে কথা বলেছি, এখন সেখানে মডেল ভার্ব গুলো কারা? মডেল অক্সিলিয়ারি can, could, may, might, shall, should, will, would, must, used to, need, dare, ought to, এগুলো মডেল অক্সিলিয়ারি ভার্ব। ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই জানো আমি একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি বেশ কিছুদিন যাবত কিছু ক্লাস দিচ্ছি। তোমাদের যদি কোনো বেসিক ক্লাসের প্রয়োজন হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটি লার্নিং ইংলিশ উইথ তুহিন স্যার এটসেলফ, এই চ্যানেলটিতে তোমরা মডেল অক্সিলিয়ারি ভার্ব এবং ভার্ব সম্পর্কে খুব ভালো ক্লাস দেওয়া আছে, বিস্তারিত ক্লাস দেওয়া আছে। এই জিনিসগুলো তোমরা ওখান থেকে প্রয়োজনে দেখবে। আমি আবার বলছি, লার্নিং ইংলিশ উইথ তুহিন স্যার এই ইউটিউব চ্যানেলটিতে বেশ কিছু ভার্বের ক্লাস দেওয়া আছে, তোমরা প্রয়োজনে এই ক্লাসগুলো একটু দেখে আসবে, তাহলে তোমাদের জন্য খুব উপকার হবে। ডিয়ার লার্নার্স, তারপর আমাদের এখানে ডোন্ট, ডাজন্ট এবং ডিডন্ট প্লাস বিয়ন, এই যে ডোন্ট, ডাজন্ট এবং ডিডন্ট, এখানে আমাদের এই যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলোর সাথে সবসময় V1 হবে। আমরা যখন নেগেটিভ করতে যাব, অর্থাৎ এই V1 টিকে যখন নেগেটিভ করতে যাব তখন এখানে ডোন্ট হবে। যখন আমি V1 প্লাস এসএস টিকে নেগেটিভ করতে যাব তখন ডাজন্ট হবে। যদি আমি এই V2 টিকে আমি যখন নেগেটিভ করতে যাব তখন এখানে ডিডন্ট প্লাস B1 হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবারও লক্ষ্য করো, আমি যখন এই V1 টিকে যখন আমি নেগেটিভ করতে যাব তখন ডোন্ট প্লাস B1 হবে। যখন আমি V1 প্লাস এস টিকে যখন আমি নেগেটিভ করতে যাব তখন ডাজন্ট প্লাস B1 হবে। যখন আমি V2 টিকে যখন আমি নেগেটিভ করতে যাব তখন ডিডন্ট প্লাস B1 হবে। বিষয়টি খুব ভালো করে মনে রাখতে হবে এখানে। ওকে, তারপর আমাদের যে ফর্মটি নিয়ে কথা বলছিলাম আমরা, সেটা ছিল মডেল অক্সিলিয়ারি। মডেল অক্সিলিয়ারি প্লাস V1 এই ফর্মটি। ডিয়ার লার্নার্স, আমরা আমাদের এইটুকু আলোচনা থেকে এখানে যে জিনিসগুলো আমাদের এখানে বেরিয়ে এসছে সেটি হলো, আমরা আমাদের ভার্বগুলোকে যখন আমরা কারেক্ট ফর্মে দিতে যাই তখন আমাদেরকে কি কি বিবেচনায় নিতে হয়। এক নম্বর আমাদের বিবেচনায় নিতে হয় আমাদের সাবজেক্ট, পার্সন অনুযায়ী আমাদের সাবজেক্ট গুলো, যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন প্লুরাল, এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালো মতো বিবেচনায় নিতে হবে। এবং আমাদেরকে টাইম ইন অ্যাকশন, অর্থাৎ আমার টেন্সের বিষয়টিকে বিবেচনায় রাখতে হয়। আমরা টেন্স নিয়ে আমাদের প্রয়োজনে আমাদের আলাদা কোনো ক্লাসে কথা হবে। আমি এখন তোমাদেরকে যে বিষয়টি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি সেটি হলো আমাদের সাবজেক্টের বিষয়টি। সাবজেক্ট সিঙ্গুলার এবং প্লুরাল এই জিনিসটি আমাদের বিবেচনায় থাকে। এই জিনিসটি আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একেবারে আমার বোর্ডের নিচের দিকে তোমরা লক্ষ্য করো, এখানে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার এবং প্লুরাল এই জিনিসটির এখানে কিছু ব্যাখ্যা এখানে দেওয়া আছে। এই যে দেখো, আমাদের সাবজেক্ট দুই রকম হতে পারে, একটি হলো সিঙ্গুলার এবং আরেকটি হলো প্লুরাল। এখানে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে আমরা কাদেরকে ব্যবহার করতে পারি? শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এখানে আমাদের সিঙ্গুলার বলতে বেসিক্যালি আমরা এখানে থার্ড পারসন সিঙ্গুলারকে আমরা বিবেচনায় নিয়ে আসছি। এখানে খুব ভালো করে মনে রাখতে হবে, আমি এখানে সিঙ্গুলার বলতে কাকে বিবেচনায় নিয়ে আসছি? থার্ড পারসন সিঙ্গুলারকে আমি বিবেচনায় নিয়ে আসছি। থার্ড পারসন সিঙ্গুলারে কারা কারা? হি, শি এবং ইট, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার। এরপর আমার এখানে 2+B1, এটি ইনফিনিটিভ, এটি বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে। ভার্ব আইএনজি যখন জেরান্ড হয় তখন এটি নাউনের মতো করে কাজ করে বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে। তারপর নাউন প্লাস এস বিহীন যে নাউন গুলো রয়েছে, যেমন ধরো এখানে করিম, রহিম, এরকম যে নাউন গুলো রয়েছে যেগুলোর সাথে এস থাকে না, এই নাউন গুলো সিঙ্গুলার। যদিও এর ব্যতিক্রম রয়েছে, সরাসরি রোল দিয়ে বলা যাবে না যে এস বিহীন নাউনকে আমরা সিঙ্গুলার বলতে পারবো। তারপর আমরা স্বাভাবিকভাবে এই জিনিসগুলোকে আমরা এভাবে বিবেচনায় নিয়ে আসতে পারি।
তারপর ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলোকে আমরা সিঙ্গুলার নাউনের বিবেচনায় নিয়ে আসতে পারি। ডিয়ার লার্নার্স, প্রিয় শিক্ষার্থীরা, ম্যাটেরিয়াল নাউন মানে কি পদার্থবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি গুণবাচক বিশেষ্য। এই নাউনগুলো সিঙ্গুলার নাউন হিসেবে কাজ করে এবং এরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে আমাদের এই সিঙ্গুলার সাবজেক্টের তালিকাটি তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আমাদের সিঙ্গুলার সাবজেক্টের তালিকায় কি কি আছে? হি, শি, ইট এবং কোন নাউন যেগুলোর সাথে এস থাকে না, সিঙ্গুলার নাউন গুলো। পাশাপাশি আমাদের ইনফিনিটিভ 2+v1, ভার্ব আইএনজি, জেরান্ড, তারপর ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউন গুলোকে আমরা আমাদের সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে আমরা কনসিডারেশনে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তারপর চলো আমাদের প্লুরাল নাউনটিকে আমরা একটু দেখে নিই। প্লুরাল সাবজেক্ট হিসেবে কারা কারা? উই, দে এবং কোন নাউন যেগুলোর সাথে এস, ইএস থাকে। এস, ইএস থাকলে আমরা আমাদের নাউন গুলোকে আমরা প্লুরাল হিসেবে ধরে নিতে পারি। যেমন বয়, বয়েজ, গার্ল, গার্লস, টিচার, টিচার্স, স্টুডেন্ট, স্টুডেন্টস, এরকম। কিন্তু এর ব্যতিক্রম আছে। যেমন তুমি দেখো পিপল, এটার সাথে কিন্তু এস, ইএস নেই, যে কথাটা আমি এখানে বলছিলাম যে আমার এই এস, ইএস দিয়ে আমি সচরাচর আমি আমার কনসিডারেশনে নিতে পারি সিঙ্গুলার এবং প্লুরালের বিষয়টি, কিন্তু এর মধ্যেও আমাদের ব্যতিক্রম রয়েছে। যেমন দেখা যায় অনেক সময় এস, ইএস থাকলেও আমাদের নাউনগুলো সিঙ্গুলারকে মিন করে। যেমন ধরো নিউজ, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, গ্যালোস, এরকম অনেকগুলো নাউন আছে যে নাউনগুলোর পিছনে এস থাকা সত্ত্বেও এরা প্লুরাল না, এরা সিঙ্গুলার, এরকম বিষয়গুলো। ডিয়ার লার্নার্স, আমরা তাহলে আমাদের আজকের আলোচনা থেকে আমরা আমাদের রাইট ফর্ম অফ দা ভার্ব আনসার করার জন্য আমরা যে ম্যাটেরিয়াল গুলো আমাদের প্রয়োজন, আশা করি তোমরা এই ম্যাটেরিয়াল গুলো তোমরা পেয়েছো। তোমরা আমি আবারও তোমাদের বিষয়গুলো একটু রিপিট করে দিচ্ছি যে আমরা আমাদের একটি ভার্বকে যখন ব্র্যাকেটে ভার্বটি থাকে ওইটিকে চেঞ্জ করার জন্য আমাকে সাবজেক্টের সহযোগিতা নিতে হয়, আমাকে টেন্সের সহযোগিতা নিতে হয়। আমার টেন্সের জিনিসটিকে আমার দুই ধরনের বিবেচনা নিতে হয়। একটি হলো অ্যাক্টিভ সেন্স, আরেকটি হলো প্যাসিভ সেন্স। যখন অ্যাক্টিভ সেন্সে থাকে তখন এটি সাধারণ ফর্মে থাকে, সাধারণ টেন্সের নীতিকে অনুসরণ করে। কিন্তু প্যাসিভ যখন হয় তখন অক্সিলিয়ারি ভার্ব প্লাস V3 হয়। প্যাসিভ কখন হয়? যখন অন্যের মাধ্যমে কোনো কাজ হয় তখন সেটিকে আমরা প্যাসিভ বলি। এবং আমরা আমাদের প্রত্যেকটা ভার্বকে চেঞ্জ করতে গেলে আমাদেরকে 9টি ফর্ম আমাদের বিবেচনায় নিতে হয়। 9টি ফর্ম কি কি? প্রথমে আমাদেরকে B1 যেটাকে আমরা বেস ফর্ম বলেছি, V2, B3, অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্ব আইএনজি অথবা V3 অথবা শুধু V3, 2+V1, মডেল অক্সিলিয়ারি ভার্ব প্লাস V1 এবং ডোন্ট, ডাজন্ট এবং ডিডন্ট প্লাস V1 এবং 2+V1। এই 9টি ফর্মের উপর বেস করে আমরা আমাদের রাইট ফ্রম দা ভার্ব গুলো আনসার করতে চাই। লাভলি ভিউয়ার্স, dear students, I think that you all have enjoyed the class and inshallah I will come to you with new classes. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই ক্লাসটি পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের কলেজের যে আইডিটি রয়েছে, অর্থাৎ অনলাইন ক্লাস গোপীনাথপুর আলহাজ শাহ আলম কলেজ, গোপীনাথপুর আলহাজ শাহ আলম কলেজ অনলাইন ক্লাস, এই আইডিটি তোমরা লাইক অথবা কমেন্ট করে তোমরা আইডিটিতে থাকবে, তাহলে এই ক্লাসটি পাবে। পাশাপাশি এই ক্লাসটি তোমরা আমার ইউটিউব চ্যানেল লার্নিং ইংলিশ উইথ তুহিন স্যার এটসেলফ এখানেও তোমরা পাবে। পাশাপাশি আমার ফেসবুকে মোহাম্মদ আশরাফুল লতিফ তুহিন, এই ফেসবুক আইডিটিতেও তোমরা পাবে। আশা করি তোমরা সবাই এই ক্লাসের মাধ্যমে তোমাদের পড়াশোনার যে ক্ষতিটুকু হচ্ছে কোভিড-19 এর কারণে সেই ক্ষতিটুকু তোমরা পোষাতে পারবে। Dear learners, I think that you all will be very fine and study regularly and you just try to recover your losses. Thank you very much for joining me. Assalamu alaikum.